This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাল নবান্ন সভাঘরে আবার পুরপ্রধানদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেখানে কি সল্টটেক নিয়ে ফের কোনো কড়া কথা বলতে শুনবো আমরা? কথাটা বলছি কারণ ইস্যুর তো অভাব নেই। আমরা খবর পেয়েছি বিধাননগর পুরসভায় বেআইনি হোর্ডিংয়ে ভর্তি হয়ে গেছে। সরকারি হিসেবে পুরসভায় হোর্ডিং রয়েছে মাত্র গোটা পুরসভাটায় মাত্র 130টা। আর একটা বেসরকারি সংস্থার হিসেব বলছে, যারা এই সমস্ত পরিসংখ্যানগুলো নেন আর কি, সংখ্যাটা অন্তত 737, 600রও বেশি অনুমোদনহীন হোর্ডিং সল্টলেকের বিভিন্ন প্রান্তে রয়েছে। এবার হোর্ডিং কি? দৃশ্য দূষণ। যত হোর্ডিং তত দৃশ্য দূষণ, পরিবেশের ক্ষতি। এগুলো তো তাত্ত্বিক কথা, এগুলো ধরে নিলাম, ঠিক আছে, এগুলো ভুলে যান। এত বেশি বেআইনি হোর্ডিং থাকা তো পুরসভার ক্ষতি, রাজস্বের ক্ষতি। এই টাকাগুলো তো আমাদেরই উন্নয়নের কাজে লাগে, সেই জন্যই তো টাকার আসা দরকার পুরসভার। দেখুন, আমরা কিন্তু সেধে বলছি না। গত বছর জুনে পুরসভার মেয়র পরিষদের বৈঠকেই কিন্তু এই বিষয়টা উঠেছিল, আর তার নথিও রয়েছে, এবং তাতে দেখা যাচ্ছে বেআইনি হোর্ডিংয়ের বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। নেতারাই করেছেন, যারা দায়িত্বে আছেন তারাই করেছেন, পুরসভার গোটা বিষয়টা জানা। নতুন করে টেন্ডার দেওয়ার কথাও বলা হয়েছে, কিন্তু এই 1 বছরে কিচ্ছু এগোয়নি। হোর্ডিং বাবদ তার 5 বছরে যেটা শোনা যাচ্ছে, যা হিসেব, 5 বছরে অন্তত 100 কোটি টাকা রোজগারের সুযোগ রয়েছে পুরসভার, বছরে 20 কোটি। তাহলে বলতে হয় টেন্ডার না দেওয়ায় বহু কোটি টাকা রাজস্ব পায়নি পুরসভা, অথচ হোর্ডিংগুলো দিব্যি দাঁড়িয়ে আছে। আর সেখানেই তো প্রশ্নটা উঠছে, কে বা কারা তাহলে অনুমতি দিলেন? কার অনুমতিতে ওইভাবে পুরসভায় আলোচনার পরেও দিব্যি এই হোর্ডিংগুলো দাঁড়িয়ে রয়েছে? মুখ্যমন্ত্রী যে বিনিময় প্রথার কথা বলছিলেন, এখানে কি সেটাও হয়েছে? হলে কতটা হয়েছে? একটা স্বেচ্ছাসেবী সংস্থা RTI করেছিল, জানেন তো, কিন্তু পুরসভা কোনো উত্তর দেয়নি। কৃষ্ণা চক্রবর্তী মেয়র, পুরসভার ক্যাপ্টেন, ফলে দায় তো তিনি কিছুতেই অস্বীকার করতে পারেন না। তারপর বিজ্ঞাপন বিভাগও আবার মেয়রের হাতেই, সুতরাং দায় আরেকটু খানিকটা বেশি। দেখুন, শঙ্খ ঘোষ লিখেছিলেন না, তোমার জন্য দাঁড়িয়ে আছি একলা হয়ে গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। বিধাননগরের পুরকর্তারা কি এই বিজ্ঞাপন কেলেঙ্কারির জন্য লজ্জায় মুখ লুকোবেন নাকি? অবশ্য পুরসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর কথা শোনার থেকে এই কেলেঙ্কারি বেশি লজ্জার কিনা, এটাও কিন্তু ভেবে দেখার মতো ব্যাপার একটা। পাবলিক ফান্ডটা যে শুধু নয়ছয় হয়েছে তাই নয়, এনভায়রনমেন্টের বিভিন্ন রকমের ক্ষতি হয়েছে, এবং যে রেভিনিউটা সেই ক্ষতিটা করে আর্নড হয়েছে, সেই ক্ষতিটাও কারো একজনের পকেটে গেছে, সেটাও জনসাধারণের হিতার্থে ব্যবহৃত হয়নি। সম্পূর্ণ বিষয়টাকে নিয়েই আমরা PIL-এ যাব। এটা আর সরকারি ট্যাক্স নেই, এখন বড় জায়গার ট্যাক্সে চলে গেছে, ইন্ডিভিজুয়াল ট্যাক্সেশনে চলে গেছে। মেয়রের নিজের ও তো ওনারই দপ্তর, উনি কন্ট্রোল করে, উনি সব করেন। আমাদের বকেছেন, আমাদের করতে বলেছেন, উনি আমরা করব, যেখানে আমাদের গাফিলতি আছে মাথায় পেতে নেব। না, এর মধ্যে কি বেআইনি নির্মাণ, বেআইনি হোর্ডিংটাও থাকছে? কালকে যে সাবজেক্ট নিয়ে বলেছে সেখানে হোর্ডিংয়ের বিনিয়ম তো নিয়োগ দুর্নীতি বা রেশন কেলেঙ্কারি নয় যে বঞ্চিতরা ধর্নায় বসে যাবেন, বরং কাউকে এখানে অ্যাকচুয়ালি বঞ্চিতই করা হয়নি, অথবা সবাইকে হয়েছে। পুরসভা যদি বঞ্চিত হয়, পুরসভার এলাকায় যারা ছিলেন, যারা আছেন, যারা বাসিন্দা, সবাই বঞ্চিত হয়েছেন। দেখুন, যা বুঝতে পারছি, যারা চেয়েছেন তারাই পেয়েছেন। কাউকে বঞ্চিত না করার জন্য পুরসভার যদি কিছু ক্ষতিও হয়, ক্ষতি কী তাতে? হোর্ডিং কেলেঙ্কারিটা বোধহয় এই ভাবনা থেকেই করা হয়েছে, জানেন তো। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। দেখুন না, স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে কি ভাবা হয়েছিল আর কি হলো শেষ পর্যন্ত। महोदय, मैं प्रस्ताव करता हूं कि श्री ओम बिरला जी, जो इस सभा के सदस्य हैं, को इस सभा के अध्यक्ष के रूप में चुना जाए। श्री अरविंद गणपत सावंत।
that Shri Kodikonil Suresh, a member of this house, be chosen as the Speaker of the House, sir. Thank you. कि श्री ओम बिरला जो इस सभा के सदस्य हैं, श्री ओम बिरला जी को, कि श्री ओम बिरला जी, श्री ओम बिरला जी, कि श्री ओम बिरला जी जो इस सभा के सदस्य हैं उनको इस सभा के अध्यक्ष के रूप में चुना जाए. The question is that Shri Om Birla, a member of this house, be chosen as the Speaker of this house. Those in favor may say aye. Those against may say no. I think the ayes have it. The ayes have it. The motion is adopted. Shri Om Birla is declared elected as the Speaker of this House. इन्होंने डिवीजन फोर्स नहीं किया है, इसलिए We have already crossed that stage. I invite Shri Om Birla to come up and occupy the chair. चेयर है, आप संभालें प्लीज. কি বুঝলেন? খুব বেশি মাথা কাটাতে হবে না, ওই প্রথম দেখাতে এই কি চোখে পড়লো বলুন তো? সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওটা সুনামির মতো আছড়ে পড়েছে। মোদি আর রাহুল গান্ধী করমর্দন করছেন। কিছু মনে পড়ছে 2018 সালের জুলাই মাসের কথাটা? এখন ভেবে দেখুন, নিজের আসন থেকে উঠে গিয়ে মোদিকে জড়িয়ে ধরেছিলেন রাহুল গান্ধী। সেই আচরণে প্রধানমন্ত্রী হতচকিত হয়ে গেছিলেন, কিন্তু সেই রাহুল গান্ধীর আজ তো একদম অন্য রূপ, অন্য বডি ল্যাঙ্গুয়েজ, একদম পরনে সাদা ঢিলা পাজামা কুর্তা, দেখলেন তো যেরকম রাজীব গান্ধী পরতেন, গালে হালকা দাড়ি পাতলা করে কাটা, যাকে বলে ট্রিম করা, আর সেখানে নরেন্দ্র মোদীর ট্রেডমার্ক হাফ জ্যাকেটটা রয়েছে, তার নিচে সাদা ফুলহাতা পাঞ্জাবি, নিখুঁত করে ছাটা সাদা চাপ দাড়ি, পা চাপা চুড়িদার পাজামা, যেমনটা জওহরলাল নেহরু পরতেন। এই কথাগুলো বললাম, আমাদের অডিও ভিজুয়াল একটা কথা আছে জানেন তো, নেভার রাইট দ্য অবভিয়াস। যেটা দেখা যাচ্ছে সেটা আলাদা করে বর্ণনা করার খুব দরকার পড়ে না, কিন্তু এক্ষেত্রে বর্ণনাটা দিতে হলো, তার কারণ ওই মিলগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। জওহরলাল নেহরুর পর নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী যার জোরালো একটা এরকম স্টাইল স্টেটমেন্ট রয়েছে। ইন্দিরা গান্ধীরও ছিল, কিন্তু তাকে এই তুলনার বাইরে রাখছি। নরেন্দ্র মোদীর পাশাপাশি আজ রাহুল গান্ধীও কিন্তু একটা স্টেটমেন্ট পেশ করলেন। তার নিজের আচরণে এই স্টেটমেন্টটা লোকের মনে কিন্তু দাগ কেটে গেল, তার করমর্দনটা আইকনিক হয়ে গেল। ভারতীয় রাজনীতির দুটো ভিন্ন ধারা যেন হাত মিলিয়ে দেশ চালানোর অঙ্গীকার করলো। দেখুন, ডেপুটি স্পিকারের দাবি মেনে না নেওয়ায় এই স্পিকার পদে পাল্টা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস। সেটা কিন্তু প্রস্তাবনার স্তরেই সীমাবদ্ধ ছিল। ধনী ভোটে জিতে সহজেই স্পিকার হয়ে গেলেন ওম বিড়লা, এবং বলরাম ঝাখরের পর তিনি প্রথম স্পিকার হবেন যিনি হয়তো পরপর দুবার মেয়াদ সম্পূর্ণ করবেন। কিন্তু সেই রেকর্ড ছুঁতে এখন অনেক দেরি। তার
নিজের রেকর্ডটা অবশ্য ভাঙা রেকর্ডের মতোই প্রথম দিনেই শুনিয়ে গেলেন বিরোধীরা। মনে আছে তারা যেটা মনে করালেন সেটা তার আগের বারের কথা। গত অধিবেশনে প্রায় 150 জন সাংসদের সাসপেন্ড হওয়ার কথা। এই চাপটা এবার যেরকম স্পিকার বা বিজেপির ওপর থাকবে, তেমনই কিন্তু বিরোধীদের ওপরেও সমানভাবে কাজ করবে। गत 20 साल का एक ऐसा कालखंड रहा है कि ज्यादातर स्पीकर या तो उसके बाद चुनाव नहीं लड़े हैं या तो जीत करके नहीं आए हैं। आप समझ सकते हैं कि स्पीकर का काम कितना कठिन है कि उसके लिए दोबारा जीतना मुश्किल हो जाता है, लेकिन आप जीत करके आए हैं, इसके लिए एक नया इतिहास आपने गढ़ा। The government has political power, but the opposition also represents the voice of India's people. We are confident that by allowing the opposition to speak, by allowing us to represent the people of India, you will do your duty of defending the Constitution of India. In 5 years, 5 साल में बहुत अच्छा आपने काम किया, लेकिन 5 सालों में मैं तो कभी वेल में आती नहीं, लेकिन एक दुख की बात हुई कि हमारे सारे दोस्त यहाँ से 150 लोग जब सस्पेंड हुए तो हम सबको बहुत दुख हुआ सर। मैं सदन में पहली बार आया हूँ, ये नए सदन में। मुझे लगा कि हमारे स्पीकर की कुर्सी बहुत ऊंची होगी, क्योंकि मैं जिस सदन को छोड़ के आया हूँ, अध्यक्ष जी उसकी कुर्सी बहुत ऊंची है। उस समय भी मैं अध्यक्ष जी किसको कहूँ कि ये कुर्सी और ऊंची हो जाए। जहाँ ये नया सदन है वही मैं आपकी पीठ के पीछे देख रहा हूँ, पत्थर तो सही लगे हैं, सब कुछ अच्छा लगा है, लेकिन कुछ दरार में मुझे कुछ सीमेंट अभी भी लगा दिखाई दे रहा है। বার্তা সহযোগিতার কিন্তু পরোক্ষ চাপ কি নেই বলা যাবে না, কিন্তু ওই সংসদে দাঁড়িয়ে সাংসদদের একটা অ্যাবসলিউট ফ্রিডম অফ স্পিচ আছে, মানে যা খুশি বলার স্বাধীনতা আছে, যেটা অসংসদীয় বলে বিবেচিত হবে সেটা বাদ যায় এবং সেটা আমরা সম্প্রচার করতে পারি না, তাহলে সংসদীয় স্বাধিকার ভঙ্গের শাস্তি পেতে হয় আমাদের। তবে অখিলেশ যাদব যা বলেছেন সেটা কিন্তু এক্সপাঞ্জ করেননি স্পিকার, বলেনি এটা অসংসদীয়, তাই আমাদেরও আলোচনা করতে বাধা নেই। কি বললেন? খুব ইন্টারেস্টিং। স্পিকারের চেয়ারের পেছনের দেওয়ালটা খুব সুন্দর, কিন্তু কয়েকটা ফাটল দিয়ে সিমেন্ট বেরিয়ে পড়েছে। অখিলেশ ভারী সুন্দর বললেন। দেখুন, স্পিকারের পেছনের দেওয়ালটা তো আতশ কাচ দিয়ে আমরা দেখিনি, তবে সম্ভবত স্পিকারের পেছনের দেওয়ালে কোনো ফাটল নেই, এটা আমরা নিশ্চিতভাবেই ভাবতে পারি, কারণ যদি থাকতো তাহলে ওই অটল সেতুর ফাটলের মতোই বিতর্ক শুরু হয়ে যেত। এত বড় নতুন সংসদ ভবন, সেটা তৈরির থেকে বিতর্ক, সেখানে এরকম ফাটল টাটলের কথা কেউ ছাড়তো নাকি? অখিলেশ আসলে কথাটা হেঁয়ালি করে বলেছেন। স্পিকারের পেছনের দেওয়ালটা সুন্দর মানে কি, মানে স্পিকারের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। কীরকম ব্যাকগ্রাউন্ড? স্পিকারের ব্যাকগ্রাউন্ড হচ্ছে গত 5 বছরের কার্যক্রম, যে কাজটা তিনি করে এসছেন। এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে আজ বলেছেন যে করোনার সময় স্পিকার জনে জনে ফোন করে ওই সাংসদদের খোঁজ নিয়েছেন। আবার সেই সুপ্রিয়া সুলেই বললেন প্রায় 150 জন সাংসদের সাসপেন্ড হওয়ার কথা। মানে স্পিকারের পেছনের দেওয়ালটা সুন্দর, কিন্তু তাতে ওই সাসপেনশনের ফাটল রয়েছে। আজই বিরোধী দলনেতার দায়িত্ব নিয়েছেন রাহুল গান্ধী, পরের দফায় নিশ্চয়ই প্রধানমন্ত্রী হতে চাইবেন, আর সেই তিনি প্রথম দিনেই যদি সংঘাতের বার্তা দিতে যেতেন এবং ব্যর্থ হতেন, তাহলে শুরুটাই একটু নড়বড়ে হয়ে যেত নাকি? তাই জন্য তিনি ও সমস্ত না করে সংঘাতের বার্তা না দিয়ে সরাসরি উদারতার বার্তা দিলেন। তার দিক থেকে কিন্তু এক্ষেত্রে কোনো ভুল নেই, রাজনৈতিক চাল হিসেবেও একদম সঠিক। কিন্তু তৃণমূল সহ শরিক দলগুলো বেজায় চটেছে, জানেন তো, তারা ভোটাভুটি চেয়েছিল। এবার সব বিরোধীর দাবিকে অগ্রাহ্য করে কি করে কংগ্রেস বিজেপির সঙ্গে এরকম বোঝাপড়া করে নিল, ধনী ভোটটা মেনে নিল, এই প্রশ্নটা সম্ভবত সবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তার মানে ডিভিশন বা ভোটাভুটি নিয়ে বিরোধী ঐক্য আছে না নেই
তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু ভোটাভুটি শুরু হয়ে গেছে, অন্তত ভেতরে ভেতরে মনে মনে। একজন সদস্য যদি ডিভিশন চায় তাহলে অধ্যক্ষকে এক্ষেত্রে প্রোটেম স্পিকার তাকে ডিভিশন অ্যালাউ করতে হয়। এক্ষেত্রে আপনারা যদি সিসিটিভি ফুটেজ দেখেন বা পার্লামেন্টের যে স্ট্রিমিং হয়েছে ফুটেজ বার করে দেখেন, এখানে প্রতিপক্ষ যারা রয়েছে ইন্ডিয়া ব্লকের একাধিক প্রতিনিধি ডিভিশন চেয়েছে এবং চাওয়ার পরও ডিভিশন অ্যালাউ করা হয়নি, এবং এটা স্পষ্টত প্রমাণ যে বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই। সুতরাং এই যে সরকার চলছে এটা অবৈধ, অনৈতিক, আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট, এবং এই সরকারের পতন সময়ের অপেক্ষা আমার মনে হয়। এখন থেকে কিন্তু ওই চাল পাল্টা চাল, অঙ্ক পাল্টা অঙ্ক কষা এগুলো শুরু হয়ে গেছে। এই কংগ্রেস সংবিধান বাঁচানোর কথা বলে বিজেপি তার বদলে জরুরি অবস্থার কথা স্মরণ করিয়ে দিল। শুনলেন তো, স্পিকারের চেয়ারে বসেই ওম বিড়লা জরুরি অবস্থা উপলক্ষে 50 মানে জরুরি অবস্থার কথা মনে করিয়ে দিয়ে সেইটার জন্য 2 মিনিট নীরবতা পালন করলেন। সেই 75-এ আর তারপর ওই 50 বছর হতে চললো। এবার বিরোধী বেঞ্চ থেকে সেটা নিয়ে লাগাতার স্লোগান দিয়ে এলো। ফলে বোঝাই যাচ্ছে যে বিজেপির এই পদক্ষেপের জন্য কংগ্রেস কিন্তু তৈরি ছিল না, এবং বিজেপি প্রথম থেকেই ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। এই টক্করটা কিন্তু চলবে এখন। आज ये लोग जो बात करते हैं लोकतंत्र की, संविधान की, शर्म करे। आपने जो अन्याय किया था वहां पर वो देश ने देखा है। आज 50 साल बाद हम समर्पित हैं, इमरजेंसी कभी नहीं लगेगी, और कांग्रेस पार्टी संविधान की किताब रख के ये स्वांग करना बंद करे। आप लोग जजेस को सुपरसीड किया था, याद करिए। তার মানে অষ্টাদশ লোকসভার প্রথম বিক্ষোভটা দেখালো বিজেপি, যারা শাসক জোটের প্রধান শরিক। শাসক দলই বিক্ষোভে। এই ট্রেনটা কিন্তু শুধু দিল্লিতে নয়, কলকাতাতেও দেখা গেছে। আজ বিধানসভার সিঁড়িতে দিনভর বসে রইলেন উপনির্বাচনে বিজয়ী 2 তৃণমূল প্রার্থী, বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর ভগবান গোলার রায়াত হোসেন সরকার। দুজনেই প্ল্যাকার্ড হাতে অপেক্ষা করলেন কখন রাজ্যপাল এসে তাদের শপথ বাক্য পাঠ করার। কিন্তু রাজ্যপাল এলেন না। রাজভবনে কিন্তু রাজ্যপালের অপেক্ষায় ছিলেন কখন 2 নির্বাচিত বিধায়ক সেখানে গিয়ে শপথ নেবেন, কিন্তু তারা আবার সেখানে গেলেন না। কাল থেকে ফের দুপক্ষই অপেক্ষা করার খেলাটা শুরু করবে, জানেন তো। শাসক দল নিজের জেদ দেখাচ্ছে, রাজ্যপালও নিজের সাংবিধানিক ক্ষমতা দেখাচ্ছেন। এটা ইগোর লড়াই যদি ধরেন তাহলে ইগোর লড়াই, আর এদের ইগোর লড়াই দেখার জন্যই বোধহয় আমরা রেগুলার এই করের টাকা গুনছি। এই জেদাজেদি দেখার জন্যই বোধহয় বরানগর আর ভগবান গোলার মানুষ তারা ভোটটা দিয়েছিলেন। শপথটা নিলে কিন্তু সায়ন্তিকা রাত বিধানসভার অধিবেশনে যোগ দিতে পারবেন না, কোনো প্রশ্ন বা প্রসঙ্গ উত্থাপন করতে পারবেন না। সবথেকে বড় কথা, যে জন্য তাদের বিধায়ক হওয়া, এলাকার মানুষের সরকারিভাবে এরকম প্রতিনিধিত্ব করার জায়গাটাতেই তো ধাক্কা খেয়ে গেল। যাই বলুন, তোফা গণতন্ত্র চলছে কিন্তু না। এটাকে গণতন্ত্রের ছেলে মানুষই না ছেলে মানুষের গণতন্ত্র বলবেন, সেটাও নয় আপনারাই ঠিক করুন, সেটা আর আমি বললাম না।